ওকে, হ্যালো এভরিওয়ান। আমরা আরেকটা চমৎকার লাইভে চলে আসলাম। আমরা কিন্তু নিচে টিকার আকারে দেখতে পাচ্ছি আমাদের লাইভের গেস্ট হচ্ছে আজকে সাদিয়া বিনতি রিয়া, যে আসলে মাত্র ৩ বছরে আসলে প্রচুর কমপ্লিট করছে কাজ, প্রায় ৮৫০ মতো কাজ কমপ্লিট করে ফেলছে ফাইবারে। ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট যেকোনো ফ্রিল্যান্সারের জন্য। এবং সবচেয়ে যে বড় যে ব্যাপারটা, একটা ভালো একটা গ্রস অ্যামাউন্ট আর্নিং করে ফেলছে, প্রায় $35,000। এবং তার একটা চমৎকার টিমও আছে, প্রায় ১২ জন মানুষের। এবং আহ, সাদিয়া এবং তার হাজবেন্ড মিলে খুব সুন্দরভাবে আসলে টিমটা ম্যানেজ করতেছে। আমরা এই গল্পগুলোই শুনবো আসলে। সো আমরা একটু ওয়েট করব আমাদের ভয়েস এবং সাউন্ড সব ক্লিয়ার কিনা, পাশাপাশি হচ্ছে আমাদেরকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু লাইভে কমেন্ট করলে উই ক্যান স্টার্ট দ্য লাইভ। ওকে, আমাদের লাইভটা কিন্তু একযোগে ৮টা চ্যানেলে শেয়ার হচ্ছে, ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন সহ প্রায় ৮টা সোশ্যাল চ্যানেলে শেয়ার হচ্ছে। সো কি অবস্থা সাদিয়া? সো ফার্স্টে তোমার পরিচয় এবং আসলে এই ফ্রিল্যান্স জার্নিটা কিভাবে স্টার্ট হয়েছে? আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে সাদিয়া বিনতি ইসলাম এবং আমি ২০২১ সাল থেকে আসলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে মানে কাজ করছি এবং শুরুটা হয়েছে অল অফ এ সাডেন বলা যায়। কারণ হচ্ছে আমি আগে টিউশন করাতাম। তো কোভিডের টাইমেও আমি হচ্ছে অনলাইন একটা প্ল্যাটফর্ম ছিল, কোর্স হিরো নামে একটা প্ল্যাটফর্ম। ওখানে হচ্ছে বিভিন্ন প্রবলেম রিলেটেড কোশ্চেন দেওয়া থাকতো বিভিন্ন প্ল্যাটফর্মে। তো ওই প্ল্যাটফর্মে আমি কাজ শুরু করি, বাট ওদের পেমেন্ট মেথড ছিল শুধু পেপাল। তো এই কারণে আমার আসলে আমি ডিমোটিভেট হয়ে যাই অনেক, যে আসলে কি করব কিছু বুঝতে পারতেছিলাম না। তো তখন হচ্ছে আমি আমার ফ্রেন্ডদের থ্রুতে আপনাদের হচ্ছে কোর্সের লিঙ্ক পাই এবং আপনাদের সাপোর্ট সিস্টেমের কথা আমি আমার ফ্রেন্ডদের থেকে অনেক শুনেছি, যে আপনারা হচ্ছে কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও অনেক সাপোর্ট করেন। তো সেক্ষেত্রে আমি চিন্তা করি যে ঠিক আছে, দেখা যাক কি হয়, একটা চান্স নেওয়া যায়। তো সেভাবেই আসলে শুরু, এবং আমার বলতে গেলে আমি অনেক লাকি যে শুরুর দিকেই আমি আসলে কোর্স কমপ্লিট করার সাথে সাথে ফাইবার ক্র্যাশের টাইমে আসলে কাজ পেয়ে যাই। জি, চমৎকার। সো অনেকে অনেক কোশ্চেন করতেছে, আমরা কোশ্চেনগুলো নিব। আচ্ছা, এখানে একদম বেসিক বা নতুন অবস্থায় যারা আসলে স্ট্রাগল করে তার মধ্যে একজন আপু বা ভাইয়া অ্যাভেঞ্জার্স নামে, যে কোশ্চেন হচ্ছে আপুর কাছে 2টা অর্ডার কমপ্লিট করার পর কিভাবে আসলে আরো বেশি কাজ পাওয়া যায় এবং গিগ কিভাবে র্যাঙ্কিং করা যায়, এই ব্যাপারে যদি একটু অ্যাডভাইস দিতেন। তো সাদিয়া যদি কিছু শেয়ার করতে চাও। আসলে শুরুর দিকে ফাইবারের অ্যালগরিদম বোঝাটা একটু টাফ, কারণ কিভাবে আসলে কি করলে কাজ আসবে বেশি সেটা বোঝা। আসলে ফাইবারে কিছু করাটা থেকে মেইনলি আমার কাছে মনে হয় ভাইয়া যেটা সাজেস্ট করেছিল আমাদেরকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, নিজের সম্পর্কে নিজে যে কাজগুলো করেছেন বা হচ্ছে পোর্টফোলিও আছে আপনার, এই কাজ আপনি যেভাবে করেছেন আপনার এক্সাম্পল আছে, এগুলো আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে বারবার শেয়ার করেন। আর হচ্ছে অলরেডি যেহেতু আপনি ২টো কাজ করেছেন, ২টো ক্লায়েন্ট আছে আপনার, তো আপনি যেটা করতে পারেন ওই ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারেন যে আমার আরো এই কিছু স্কিল আছে, যে কাজটা আপনি করেছেন তার পাশাপাশি আমি এই স্কিলও আমার আছে, আমি এই কাজগুলো করতে পারি। যদি তোমার সাহায্য লাগে এই কাজগুলোতে তুমি আমাকে নক দিতে পারো। তো এই ক্ষেত্রে যেটা হয়, ক্লায়েন্ট যদি আপনি ভালোভাবে কমপ্লিট করে থাকেন কাজটা, আপনার প্রতি ফুল স্যাটিসফাইড থাকে সে, তাহলে অবশ্যই সে আপনাকে নক করবে, আপনার কাছ থেকে জানতে চাবে যে আপনি কিভাবে অ্যাপ্রোচ করছেন নেক্সট যে স্কিলগুলো আপনি এলাবোরেট করেছেন তার কাছে। তো এইভাবে আসলে আস্তে আস্তে ডেভেলপ করা যায়। আচ্ছা, সো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা তুমি যেটা বললে যে নতুন অবস্থায় কাজ পেতে সমস্যা হয় নাই, একদম ফাইবার ক্র্যাশের স্টার্টিং এ ইউ গট সাম অর্ডারস, এন্ড আফটার দ্যাট তোমার আসলে মিড লেভেলে যখন লেভেল 1 বা লেভেল 2 পাইছো, তারপরে বা অনেক সময় এমন হয় না যে আমরা 2-3টা অর্ডার ক্যান্সেল হয়ে গেল বা ক্লায়েন্টের সাথে আসলে কিছু মানে ক্লায়েন্ট কিছু কমপ্লেন করলো অ্যাকাউন্টে, সেক্ষেত্রে দেখা যায় একটা স্ট্রাগল ফেস হয়। সো নতুন অবস্থায় মাঝামাঝি স্টেজে বা এখন যে স্টেজে আসো, ডু ইউ ফেস এনি স্ট্রাগলস? ডিড ইউ ফেস এনি স্ট্রাগলস? মানে স্ট্রাগলস বলতে আসলে অনেকদিন কাজ নাই, 1 মাস 1.5 মাস গ্যাপ, এরকম কিছু ফেস করছো কিনা? হ্যাঁ ভাই, এরকম স্ট্রাগল আসলে সবার সবার লাইফে যায় কম বেশি। তো যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, আসলে আমি তখন শুরুর দিকে বুঝতে পারিনি, লেভেল 1 অ্যাচিভ করার পর আমাকে গিগ প্রমোটের একটা অপশন দেওয়া হয় ফাইবার থেকে। তো আমি আসলে বুঝতে পারিনি যে আসলে কিভাবে
ওটাকে মানে অপটিমাইজলি ইউজ করা যায়। তো আমি ইউজ করতে থাকি। তো যেটা হয় আমার কাজ অনেক আসতে থাকে। এমন কি আমার যে টিম মেম্বাররা ছিল তখন ওরাও আসলে কাজগুলো করে কোনোভাবেই মানে কমপ্লিট করতে পারতেছিল না। তো দেখা গেছে যে এরকম আমার ওয়েবসাইটেরই কাজ তখন মোটামুটি 10-15টা জমে গেছিল। 2022 এর শুরুর দিকের কথা এটা। তো মানে দিন-রাত দেখা যাচ্ছে যে আমরা কাজ করছি কিন্তু কাজ কোনোভাবেই শেষ হচ্ছে না। তো ডেডলাইনও অনেক টাইট থাকে। রাইট। তো যে আমি তো মানে ভাবতেছি যে আচ্ছা কাজ নেই হয়ে যাবে। এভাবে আমি নিচ্ছি। তো দেখা গেছে যে লাস্টে ২-১টা কাজে আমার আসলে খুবই ক্লায়েন্টও স্যাটিসফাইড হয়নি, যেটা আমি এখন বুঝতে পারি যে এটা আসলে আমার উচিত হয়নি। টাইমলাইনটা আরো বাড়িয়ে নেওয়া উচিত ছিল বা হোক, যেভাবে হোক। তো ২-১টা অর্ডার ক্যানসেল হয়। ২টা অর্ডারই ক্যানসেল হয়, বেশি ক্যানসেল হয়নি। তো যেটাতে হয় আমার যে প্রমোশন অপশন যেটা থাকে ওটা অফ করে দেয় ফাইবার থেকে। তো অফ করে দেওয়ার পরে আমার গিগের র্যাঙ্কিং একেবারেই চলে যায়। কোনোভাবে ওই গিগ আর র্যাঙ্কিং এ আসে না। তো আমার যেগুলো ওল্ড ক্লায়েন্ট ছিল তারা আসলে কিছু আমার এখন পর্যন্ত ক্লায়েন্ট আছে 2021 সাল থেকে যখন আমি শুরু করেছি এখন পর্যন্ত তাদের সাথে আমার কাজ চলতেছে। তো এরকম আমি আসলে কি করবো কিছুই বুঝতে পারতেছি না। আমি আপনাদের সাপোর্টে এসেও কথা বলেছিলাম, ওই টাইমে আপনার সাথেও কথা বলেছিলাম। আপনি তখন আমাকে বললেন যে দেখো আপু এটা হয়, তো তুমি আসলে স্ট্রং থাকো। তো এটা সবার সাথেই হয়, শুধু যে তোমার সাথে হয়েছে এমন তো না। তুমি চেষ্টা করো সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করো বা অন্যান্য প্ল্যাটফর্ম যেমন আপওয়ার্ক আছে তুমি ওখানেও ট্রাই করতে পারো, বা তোমার যে পুরাতন ক্লায়েন্ট যেগুলো আছে ওনাদের সাথেও কথা বলতে পারো, যে কাজ নিতে নিতে অটোমেটিক এটা এক সময় গিয়ে ঠিক হয়ে যাবে। হ্যাঁ। তো তখন আমি আসলে আমার পুরাতন ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করা শুরু করি যে আসলে আমি কি করলে মানে আমি এই কাজও পারি। তখন আমি আসলে চিন্তা করি যে না আমি এতগুলো কাজ একসাথে নিব না। তো আমি আমার ক্যাপাসিটি ওয়াইজ আমি যতটুকু কাজ পারি তখন থেকে এখন পর্যন্ত যতটুকু আমি কাজ পারি আসলে ততটুকু নেওয়ার চেষ্টা করি। তো ওইটা একটা স্ট্রাগল পিরিয়ড আমার গিয়েছিল। আবার 2023-এ একটা ইনসিডেন্ট হয়েছে যে 2023-এ আমি আপওয়ার্কে টপ রেটেড এর জন্য মানে হচ্ছে আমার দেখাচ্ছে প্রোফাইল থেকে টপ রেটেড আমি হব। তো ওই টাইমে আমার 4-5টা মানে জুলাইয়ের শেষের দিকের ঘটনা, 4-5টা কন্ট্রাক্ট আসে। তো তখন দেখা যায় যে আমার বাবা হঠাৎ করে চলে যায়। তো আসলে আমি কাজগুলো করতে পারি না, বা আমার টিম মেম্বাররাও মানে আমার সাথে অনেক ওরা হচ্ছে রিলেটেড, এতদিন যাবত কাজ করতেছে, ওরাও কাজ বাদ দিয়ে দেয়। আমি কাজ করতেছি না বা আমি চলে গেছি, ওরাও আমার সাথে সাথে আমার বাসা পর্যন্ত চলে যায় যে কি অবস্থা, আমি কেমন আছি এগুলোর জন্য চলে যায়। তো ওই টাইমটাতে আরেকবার একটু মানে অফ পিরিয়ড গেছে, বাট আমরা চেষ্টা করেছি আবারও নতুন ভাবে শুরু করার। তো এখন মোটামুটি আমরা ভালোভাবেই কাজ করতে পারতেছি। চমৎকার। দেবশ্রী হালদার জিজ্ঞাসা করছে যে ইন্ট্রো ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট ফাইবার গিগের ক্ষেত্রে। ইন্ট্রো ভিডিও যদি আমরা প্রপারলি আসলে থাম্বনেলটা মানে সুন্দরভাবে জেনারেট করতে পারি দেন ইটস হেল্পফুল, বাট আসলে প্রফেশনাল ভিডিও দিতে হবে। আর ভিডিও আসলে ছাড়াই আমরা দেখতেছি ইমেজ দিয়েই ম্যাক্সিমাম গিগ র্যাঙ্ক করে। সো এটা আসলে অনেক ইমফাসিস দিতে হবে এরকম কিছু না। তো সাদিয়ার কাছে একটা ব্যাপার যে এই যে লং টার্ম ক্লায়েন্টের কিছু ফ্যাক্ট, ইউ হ্যাভ সাম লং টার্ম ক্লায়েন্টস, এবং কিভাবে আসলে লং টার্মে কিভাবে কনভার্ট করছো, বা ক্লায়েন্টের যদি মজার কোনো হিস্ট্রি বা গল্প সবার সাথে শেয়ার করতে চাও। মজার হিস্ট্রি যেটা সেটা হচ্ছে আমার যে ফার্স্ট যার সাথে আমি কাজ শুরু করি ও একটা হচ্ছে ইউএসএ ক্লায়েন্ট, ও মানে হানি সেল করে আর কি ওখানকার। তো ওর সাথে আমি কাজ শুরু করি 2021-এ প্রবাবলি সেপ্টেম্বরে ফার্স্ট কাজ ওর সাথে আমার। তো তখন হচ্ছে ফার্স্ট কাজে যেটা হয়েছিল মানে ওর আগে একটা মানে নিউজ লেটার ডিজাইনার ছিল, যেটা জিনিসে আমি কাজ করতেছি ইমেল মার্কেটিং। তো ওখানে ও নিউজ লেটার ডিজাইনার ছিল। তো সামহাও সে আর কি কমিউনিকেট করেনি, তো আমার কাছে আসে। আসার পরে প্রথমে আমি একটা ডিজাইন করে দিই, মানে ওর কোনো কিছু আমি বুঝতে পারিনি, মানে ও একটু ইংলিশ একটু দুর্বল মনে হয়। তো কিছু বুঝতে না পেরে আমি হচ্ছে আমার মতো ডিজাইন করি, বাট ওর রিকোয়ারমেন্ট ছিল অন্যরকম। তো আমি ডিজাইন করে দেওয়ার পর ও খুব রাগে যায়। রাগে যাওয়ার পর বলে যে আমি তো এইভাবে চাইনি, তুমি তো এইভাবে করছো, এটা হবে না, তো আমি ক্যান্সেল করে দিব। তখন আসলে আমি চিন্তা করলাম যে দেখি কি করা যায়। তখন আমি চিন্তা করে আমার হচ্ছে হাজবেন্ড যে ওর সাথে কথা বললাম যে এরকম একটা ক্লায়েন্ট আসছে, তো কিভাবে করা যায়। পরে বলতেছে তুমি ওকে বলো যে তুমি ওকে আর এক্সট্রা একটা নিউজ লেটার বানিয়ে দিবা, যার জন্য তুমি কোনো পেমেন্ট নিবা না ওর কাছ থেকে। তো আমি ওকে অ্যাপ্রোচ করার পরে ওর যে রিকোয়ারমেন্ট থাকে ওইটা আমি আপনাদের সাপোর্টে আসে ওটা হচ্ছে শিখার চেষ্টা করি যে কিভাবে কি বলছে এটা একটু লার্ন করি।
তো ওইভাবে আমি ওর রিকোয়ারমেন্ট ওয়াইজ নিউজ লেটার ডিজাইন করে দিই। পরের থেকে এখন পর্যন্ত আমরা আসলে কাজ করতেছি। এখন পর্যন্ত তার সাথে আমার কোনোদিনও কোনো অর্ডার ক্যান্সেল হয় নাই। এখন তার ২-৩টা প্রজেক্টে আমি কাজ করতেছি। তার হচ্ছে Google Ads এর কাজও আমি করতেছি। তার SEO এর কাজও করছি এবং পাশাপাশি নিউজ লেটার ডিজাইনার যেটা তার প্রতি মান্থে ২-১টা করে ২টা-৩টা করে নিউজ লেটার যায়, ওটাও আমি কাজ করতেছি। চমৎকার, চমৎকার। আচ্ছা, সো তোমার মা ছিল না ছোটকাল থেকে এবং পরবর্তীতে বাবাও চলে যান। আসলে এই ফ্রিল্যান্স জার্নিতে সো তোমার ইন্সপিরেশন বা তোমার হাজবেন্ডের অনেক ইম্প্যাক্ট আছে, উই নো দ্যাট। সো এই জায়গাটাতে আসলে তোমাকে আসলে কেমন বুস্ট করছে বা হাউ ইউ গেট দ্য ইন্সপিরেশন ফ্রম সারাউন্ডিংস? আচ্ছা, মানে শুরুতে থেকে যেটা বলতে হবে, আসলে আমার মা অনেক ছোট বয়সে চলে যায়। যখন আমার বয়স ৩ কি ৪ এরকম। তখন চলে যাওয়ার পরে আমার আব্বু অনেক স্ট্রং, একদম স্ট্রিক্ট একটা প্যারেন্ট ছিল। তো সে সবসময় আমরা ২ বোন, আমার বড় বোন আর আমি। তো আমাদের ২ জনকে বলতো লাইফে করতে হবে কিছু একটা। না হলে মানে আমার বাবা একজন সরকারি ডক্টর ছিলেন। তো উনি সবসময় বলতো তোমাদেরকে ভালো কিছু করতে হবে লাইফে। তোমাদের মা নাই, কেউ যাতে বলতে না পারে যে তোমার বাবা তোমাদেরকে ভালোভাবে বড় করতে পারে। তো অনেক স্ট্রিক্ট ছিল আমার বাবা। আসলে লাক্সারি যেটা আমরা এখন দেখি আশেপাশে অনেকেই মানে লাক্সারিকেই লাইফ মনে করে, আমার আব্বু এটা ভাবতো না। যতটুকু না হলে না, ততটুকুই আব্বু চিন্তা করতো আমাদেরকে প্রোভাইড করার। তো আমরা ২ বোন, আমার বড় বোন অনেক লক্ষ্মী, ও আসলে ভালো স্টুডেন্টও ভালো ছিল। আমিও মোটামুটি স্টুডেন্ট ছিলাম। তো যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই তখন দেখি যে বাসা থেকে মানে হয় না যে বাবার কাছ থেকে টাকা চাইতে একটা সময় গিয়ে খুব আনইজি লাগে। এবং ভার্সিটিতে শুধু যে থাকা খাওয়ার খরচ সেটাও না, অনেক ধরনেরও খরচ লাগে। একটা প্রিন্ট আউট করতে গেলেও ২-৩০০ টাকা লাগতো। তখন আমি চিন্তা করি আসলে কি করব আমি? কিছু তো করতে হবে। তখন আমার যে ফ্রেন্ডরা ছিল ওদের থেকে শুনি যে ওরা টিউশন করে, ভার্সিটির ফ্রেন্ড। পরে আমি ওদের থেকে শুনে তারপরে একটা কোচিং এ ফার্স্ট টাইম আমার সিভি দেই। তো কোচিং থেকে আমাকে ডাকে, কিন্তু কোচিং এ আসলে আমার টাইমে মিলতেছিল না। পরে কোচিং এরই একটা স্টুডেন্টকে আমি পড়ানো শুরু করি। তো তখন থেকে আসলে মনের মধ্যে ছিল যে দেখতাম যে আমাদের ভার্সিটির অনেকেই পড়াশোনা শেষ করে বসে আছে। তো তখন আমি চিন্তা করতে থাকি আসলে কি করব যেটার জন্য বসে থাকতে হবে না অন্তত। তো চিন্তা করতে থাকি, আসলে আমি তখন ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছুই জানতাম না। যে ফ্রিল্যান্সিং যে একটা টার্ম আছে সেটাও আমি জানতাম না। তো তখন থেকেই আসলে চিন্তা ভাবনা ছিল যে কি করব। তখন আমার হাজবেন্ডের সাথে আমার পরিচয় হয় কোভিড এর টাইমে। তো ও আমার একটা কোর্স মেট হয়। তো দেখতাম যে ও ফ্রিল্যান্সিং করতো, মানে হচ্ছে ও একটা রিমোট জব করতো। বেশ মোটামুটি ওর পড়ালেখা সবকিছুই ওই জবের টাকা থেকেই ও কন্ট্রিবিউট করতে পারতো। তখন আমি খুব ইন্টারেস্টেড হই যে আসলে কি করো তুমি, আমাকে একটু বলো তো, যে আমিও করতে চাই। তখন ও আমাকে বলে আসলে এটা তো স্কিল লার্নিং এর একটা সেট, এখন তুমি কোন সেক্টরে যেতে চাও এটা তোমার উপর ডিপেন্ড করে, আমি তোমাকে শুধু গাইডলাইন দিতে পারি। তখন আসলে ওই আপনার কাছ থেকে একটা কোর্স করেছিল, আপনার মানে শুরুর দিকের ব্যাচের স্টুডেন্টও। তো আপনার কথা বললো যে ভাইয়া অনেক ভালো এবং ভাইয়া একদম হাতে কলমে শিখায়, শুধু শিখায় না, যখন হচ্ছে ফাইবার ক্র্যাশ হবে বা তুমি কোনো প্রবলেমে পড়বা তখন ভাইয়া তোমাকে 100% হেল্প করবে। তো আমি বললাম যে ঠিক আছে। তখন হচ্ছে আস্তে আস্তে আমি আসলে এই রাস্তায় আসি। এদিকে চলে আসো, চমৎকার। আচ্ছা, সো আমাদের লাইভটা কলকাতা থেকে দেখতেছে একজন, উনি জিজ্ঞাসা করছে যে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চায়, এটা আসলে আমি কি ফিউচারে সম্ভবত কাজ করতে পারবো কিনা ওয়ার্ডপ্রেস। সো সাদিয়া, তুমি তো আসলে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছো, পাশাপাশি ইমেল মার্কেটিং নিয়ে কাজ করছো, হোয়াট ইউ থিঙ্ক? সো ওয়ার্ডপ্রেসকে আসলে অনেকে বাইপাস করবে বা অন্যান্য অনেক সিএমএস আসতেছে, অনেক মানে অনেক মানুষের ভাবনা এরকম। সো এই জায়গাটাতে তোমার কি মনে হয় ওয়ার্ডপ্রেসের ফিউচারটা কেমন? আসলে যখন এআই লঞ্চড হয় তখন সবাই আসলে একটা চিন্তায় পড়ে যায় যে ওয়েব ডেভেলপাররা কি করবে, কন্টেন্ট রাইটাররা কি করবে। আসলে এআই আসার পরে যেটা একটু সুবিধা হয়েছে সেটা হচ্ছে যারা আর কি এআই ব্যবহার করে কাজ করতে পারে ওদের জন্য অনেক ইজিয়ার হয়েছে। বাট সবাই তো একদম টেক সেভি হয় না। তো দেখা যায় যে অনেকেই বুঝে না, অনেকেই পারে না। তো এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ওয়ার্ডপ্রেস এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে এখন যে মোটামুটি ওয়ার্ল্ডের সব কান্ট্রি থেকে এখন ওয়ার্ডপ্রেসেই ওয়েবসাইট বানাতে চায়। কারণ হচ্ছে এটা ফ্রি, প্লাস হচ্ছে আদার কোনো ওদের সাবস্ক্রিপশন ফি নেই।
তো দেখা যায় যে মোস্ট অফ ক্লায়েন্ট এটাতেই কাজ করতে মানে বেশি ইন্টারেস্টেড হয়, যারা আর কি স্টার্টআপ কোম্পানি থাকে। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যদি স্কিল ভালোভাবে ডেভেলপ করতে পারে তো অবশ্যই এই ক্ষেত্রে ফিউচারে কাজ আসার সম্ভাবনা 100%। চমৎকার, অবশ্যই। আর ওয়ার্ডপ্রেসে এখন আমরা সাজেস্ট করি আসলে নিশ বেস কাজ করা, অর্থাৎ জেনারেল ওয়ার্ডপ্রেস বা এলিমেন্টরের কাজ না করে আমরা ছোটখাটো কিছু নিশ, যেমন প্লাম্বিং ওয়েবসাইট ডিজাইন, হেলথ ওয়েবসাইট ডিজাইন, এডুকেশন ওয়েবসাইট ডিজাইন, বা ওয়ার্ডপ্রেসের অপটিমাইজেশন, অন পেজ এসইও, বাগ ফিক্সিং বা প্লাগইন ডেভেলপমেন্ট। সো এটা আসলে যদি নিশ বেস কাজ করা যায় আউট অফ দ্য বক্স, তাহলে এটার এখনো খুব ভালো ডিমান্ড আছে এবং আমাদের অনেক স্টুডেন্টই কাজ করতেছে এবং আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্ট সাকসেসফুলি ওয়ার্ডপ্রেস, শপিফাই এই জিনিসগুলো নিয়ে কাজ করতেছে। আচ্ছা সাদিয়া, ইংলিশ কমিউনিকেশনের একটা পয়েন্ট সবার কাছে আসে, যার কারণে আসলে আমরা এখন আমাদের ফ্রিল্যান্স সেক্টরে যারা আসতেছে দেখা যায় অনেক উপজেলা পর্যায় থেকে আসতেছে, বা দেখা যাচ্ছে যে আমাদের আসলে এডুকেশন সিস্টেমে তো আসলে আমাদের যে ইংলিশের স্পিকিং বা ইংলিশের হিয়ারিং বা নেটিভ যে ব্যাপারটা, এই জিনিসটা নাই, অনেক ল্যাকিংস থাকে। দেখা যায় আমি একটা মিটিং এ বসায় দিলাম কোনো একটা স্টুডেন্টকে, নতুন ফ্রিল্যান্স মার্কেট প্লেসে ঢুকছে, কিছুই বলতে পারতেছে না বা ওই এন্ড থেকে কিছুই বুঝতেছে না, যেটা হয়তো আমরা যারা শহরে আসি, ভার্সিটিতে, প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা করছি বা পাবলিকে পড়াশোনা করছি, এই ক্ষেত্রে আমরা অনেকটা ওভারকাম করতে পারি। বাট যারা আসলে একদম লোয়ার এন্ডে থাকে বা উপজেলা পর্যায়ে থাকে, তাদের জন্য আসলে ইংলিশ স্কিলটা ডেভেলপ করা অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। অ্যান্ড মার্কেট প্লেসে আসলে কাজ করতে গেলে আমার আসলে হয় ইংলিশে লিখতে জানতে হবে, অথবা কথা বলতে জানতে হবে, অথবা বুঝতে জানতে হবে। সো এই জায়গাটাতে তুমি আসলে সবাইকে কি সাজেস্ট করবা, কারণ আমাদের 60-70% দেখা যায় একদম পুরো উপজেলার পর্যায়ে থেকে আসতেছে। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা বলতে হবে, আমি যখন প্রথম ভার্সিটিতে ভর্তি হই তখন আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম। তো দেখা গেছে যে আমার 100% বই ইংলিশে। তো প্রথম আমি কাঁদতাম বসে বসে যে আমি আসলে কি করব। তো তারপরে আমার কাছে যেটা মনে হয়েছে, আমি একটু সময় নিছি যে ফার্স্ট সেমিস্টারে আমার রেজাল্ট খারাপ হয়ে গেছিল এই ইংলিশের জন্য, যে আমি আসলে টিচাররা কি বলতো সেটাও বুঝতাম না, তারপরে হচ্ছে মানে কি করবে সেটাও বুঝতে পারতাম না, অনেক টার্ম ছিল ইংলিশে যেটা আমি শুনছিলামও না জীবন। তো যেটা হয়েছে, আমি একটু সময় নিছি যে নিজের ভোকাবুলারিটাকে একটু স্ট্রং করতে হয়। যে কোনো সেক্টরে কাজে হুট করে আসলে চলে আসাটা ঠিক না, আমার কাছে মনে হয় একটু নিজের স্কিল ডেভেলপ করা উচিত। এখন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বলেন বা হচ্ছে আদার মার্কেট প্লেসও বলেন বা হচ্ছে এখন জব ক্ষেত্রে ইংলিশটা একটু ম্যান্ডেটরি হয়ে দাঁড়ায়। তো আমার কাছে মনে হয় যারা মানে স্কিল ডেভেলপ করে শুরু থেকে, তাদের পাশাপাশি তাদের উচিত এটলিস্ট একটু ভোকাবুলারিটাকে স্কিল আপ করা, হ্যাঁ স্ট্রং করা, না হলে আসলে পারা যায় না। তো শুরুতে আমার নিজেরও ক্লায়েন্টের সাথে বসে মিটিং করতে অনেক হেসিটেশন ফিল হতো, বাট এখন যেটা হয়েছে প্র্যাকটিস করতে হয় অনেক বেশি, প্লাস হচ্ছে পড়তে হয় অনেক বেশি। লাইক হচ্ছে আপনি একটা ইংলিশ আর্টিকেল পড়লে বা আপনার কাজ রিলেটেডই একটা আর্টিকেল যদি পড়া হয়, সেক্ষেত্রে অনেক কিছু মানে ইজিয়ার হয়ে যায়, যে এটা আপনার লার্নিং এও অনেকটা ইম্প্যাক্ট ফেলে, প্লাস হচ্ছে আপনার রিডিং স্পিকিং স্কিলও অনেক ডেভেলপ করে আমার কাছে মনে হয়েছে আর কি। তো দেখা গেছে যে এই দুইটা মিলিয়ে আমার এখন মোটামুটি কথা বলতে, আসলে ইংলিশে কথা বলতে খুব বেশি প্রবলেম ফেস করি না। বাট শুরুর দিকে আমারও হতো, এটা আসলে একদম ন্যাচারাল, বাট এটা ভোকাবুলারি যত স্ট্রং হবে তত মানে ইজিয়ার হবে কমিউনিকেট করা। ওকে, গ্রেট, চমৎকার। আমাদের কিন্তু ইনোভেশন আমাদের প্রত্যেকটা কোর্সেই কিন্তু এখন আসলে সাদিয়ারা হয়তো পায় নাই, এখন ইংলিশ কমিউনিকেশন অ্যাড করা হয়েছে, অর্থাৎ সপ্তাহে 2টা করে ইংলিশের উপরে ক্লাস হচ্ছে। আমাদের একজন ম্যাম আছে, উনি ইংলিশে ক্লাস নিচ্ছে, জাস্ট ক্লায়েন্ট কমিউনিকেশনটা কিভাবে স্ট্রং করা যায় অল্প সময়ের মধ্যে, এটা আমাদের প্রত্যেকটা কোর্সের সাথে থাকতেছে। জুয়েল রানা সালাম জানাইছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, আর আফরোজা মিতু একটা কোশ্চেন করছে যে ফিউচার এজেন্সি দাঁড় করাইতে গেলে ওয়ার্ডপ্রেস বা বাকি সিএমএস গুলা ম্যান্ডেটরি কিনা, লাইক উইক্স বা শপিফাই। সো বেসিক্যালি এটা যেমন সাদিয়া কিন্তু যে বললো যে এসইও, তারপর হচ্ছে তোমার ডিজিটাল মানে গুগল অ্যাডস বা অ্যাড এর কাজ করতেছে, তারপর ইমেল, ও আসলে সবকিছু নিজে করতেছে এরকম না, জিনিসগুলো জানে, ও টিম মেম্বার আছে। সো আমরা টিম নিয়ে কথা বলবো একটু পরে, তখন আমরা এই জিনিসটা আরো ডিটেল আলোচনা করব। তার আগে সাদিয়ার কাছে একটা ফ্যাক্ট বা কোশ্চেন, যে একটা ক্লায়েন্ট অনবোর্ড করা থেকে, মানে আমরা তো আসলে সোশ্যাল মিডিয়াতে ক্লায়েন্ট হান্ট করি, তারপর হচ্ছে আমাদের লক হয়, তারপর আমরা কাজ স্টার্ট করি, বাট এই মার্কেট প্লেসে আমার ক্লায়েন্ট অটোমেটিক্যালি আসতেছে, সে আসলে অনবোর্ড হওয়ার পর থেকে আমাদের কমিউনিকেশনটা কেমন হওয়া উচিত টিল দ্য ডেলিভারি, মানে ডেলিভারি পর্যন্ত। অনেকে হয় কি কাজ নিছে, আর কোনো কথা নাই, কাজ শেষ, ডেলিভারি করে দিছে, মাঝখানে কোনো কথাবার্তা নেই।
তো এই যে স্টেপ বাই স্টেপ আসলে কিভাবে একটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হয়, আপডেট গুলো দিতে হয়, বা আপডেট গুলো রিভিশন গুলো কিভাবে নিতে হয়, অনেকে রিভিশন পজিটিভলি নেয় না, আমি তো তুমি টাকা দাও না আমি কেন একটা পেজ বেশি করব, বা এরকম কিছু ফ্যাক্টর আসে। তো তুমি আসলে ক্লায়েন্ট হ্যান্ডেলটা কিভাবে করো অনবোর্ড করা থেকে শুরু করে অর্ডার কমপ্লিট হওয়া পর্যন্ত? আসলে ভাইয়া যেটা সমস্যা হয় প্রথমের দিকে, সেটা শুধু যে সেলারদের ক্ষেত্রেও সমস্যা হয় সেটা না, বায়ারদের ক্ষেত্রেও কিছু প্রবলেম আছে। যেটা হচ্ছে লাস্ট কিছুদিন আগে, এত বছর কাজ করতেছি তারপরেও যেটা হয়েছে, কিছুদিন আগে ফাইবারে আমার একটা অর্ডার আসে। উনি হচ্ছে আমাকে কিছুই বলেন, শুরুর দিকে দুই একটা মেসেজ দিছে, আমি আমার বাজেট ওনাকে বলছি, বলার পরে আমি মানে রাতের বেলা দেখা গেছে ঘুমাই গেছি, ঘুম থেকে উঠে দেখি উনি অর্ডার করছে, মানে অটোমেটিক কাস্টম অর্ডার সে পাঠাইছে করছে। করার পরে নিজেই অটোমেটিক অর্ডারটা অন করছে, সবকিছু ঠিক আছে। আমি ফার্স্টে ভাবছিলাম যে অর্ডারটা নিব না, যেহেতু তখন থেকে আমার কাছে লোকটাকে মানে সাসপিশিয়াস মনে হয়েছে, যে লোকটা মনে হয় স্প্যামিং করতেছে বা কিছু একটা। তারপরেও আমি যেহেতু মোটামুটি ভালো অ্যামাউন্ট সে পে করে, তো আমি ভাবছি যে আচ্ছা ঠিক আছে করি। ওয়েবসাইটটা ছিল ওয়ান প্রোডাক্টের একটা ওয়েবসাইট। তো দেখা গেছে যে উনি হচ্ছে ওইটা কাজটা করানোর পরে এটা লাগবে, ওনার ওটা লাগবে, মানে অনেক কিছু। আমি মানে চেষ্টা করছি যে যাই হোক আমি এটা করব। আমি লার্নিং তো একটা অনগোয়িং প্রসেস, যেটা হয় যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে সবসময় আমাদের স্কিল ম্যাচিং হয় না। তো সেটা করতে হয় যে আমাদের রিসোর্স কিন্তু ইন্টারনেটে ভাইয়া অনেক, আপনাদের কোর্স আছে, প্লাস পাশাপাশি ইউটিউবে আরো অনেক ভিডিও আছে যেখান থেকে আসলে অনেক কিছু শেখা যায়। তো আমি যেটা করি যে না, চেষ্টা করি, অনেক বেশি চেষ্টা করি, তারপরেও হচ্ছে না। লাস্টে গিয়ে উনি কি করে, মানে হচ্ছে উনি কোনো মেসেজ দেন, ওনাকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করা হয় রিপ্লাই করবে না। তারপরে ওনাকে যদি জানতে চাওয়া হয় যে কি করব নেক্সট ডে, এটা হচ্ছে না বা যেভাবে চাচ্ছেন সেভাবে হবে না, এইভাবে হবে, মানে কোনো কিছুতে রিপ্লাই দিবে না। লাস্টে প্রায় 2 মাস পরে উনি বলতেছে ক্যান্সেল করতে অর্ডার। তো আচ্ছা ঠিক আছে, আমি ক্যান্সেল করে দিছি অর্ডার। তো আমি যে কাজটুকু করছি সেটা আমি ডিলিট করব না, তো আমি ডিলিট করে দিছি কাজগুলো ডিলিট করার পরে সে আমাকে ফাইবারে এসে খুবই বাজে একটা রেটিং দেয়। তো রেটিং দেওয়ার পরে আমি আসলে ডিমোটিভেটেড হই। তখন আমি আসলে চিন্তা করি যে আসলে শুধু বায়ারদের ক্ষেত্রে যে কমিউনিকেশন প্রবলেম, শুধু যে সেলারদের ক্ষেত্রে কমিউনিকেশন প্রবলেম সেটা না। তো শুরুর দিকে যেটা সমস্যা আমার ক্ষেত্রেও হয়েছে, যখন হচ্ছে একটা আমি অর্ডার নিয়েছি ফাইবারে, তখন দেখা গেছে যে এত কমিউনিকেশন, আমিও তখন স্টুডেন্ট ছিলাম, এত কমিউনিকেশন করার টাইম আসলে আমিও পাইনি। তো দেখা গেছে যে ও একটা কাজ দিছে, আমি কাজটা করে, আপনি যেভাবে বললেন আর কি, শুরুর দিকে স্টুডেন্ট আসলে এটাই করে যে ডেলিভার করে দেয়। এক্ষেত্রে যেটা হয়, বারবার রিভিশন দেওয়াতে কিন্তু প্রোফাইলের উপরে একটা বাজে ইম্প্যাক্ট পড়ে। হ্যাঁ, তারপরে দেখা গেছে যে বারবার রিভিশন দেয় এবং অর্ডার ক্যান্সেলেশন রেশিওটা অনেক বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমি একটা সাজেশন সবাইকে দিতে চাই, যেটা হচ্ছে ক্লায়েন্টের সাথে শুরু থেকে ভালোভাবে কমিউনিকেট করতে। লাইক হচ্ছে আপনি একটা, আমি যেহেতু ইমেল মার্কেটিং নিয়ে কাজ করি বেশি, যেটা দেখা যায় যে আপনি একটা পোর্শন ডিজাইন করলেন একটা ইমেলে, তো ওটাও আগে ওকে দেখান যে এটা হচ্ছে আমি এইভাবে ডিজাইন করতেছি, তুমি এইভাবে পছন্দ করতেছো কিনা। যদি সে অ্যাপ্রুভ করে পরেরটা করেন। সব ক্লায়েন্ট তো এমন না যে কমিউনিকেট করে না, কিছু কিছু ক্লায়েন্ট অনেক ভালো থাকে, ওরা হচ্ছে বুঝতে পারে যে কিছু থাকে না যে আমাদের কিছু সীমাবদ্ধতা থাকে কাজের ক্ষেত্রে, যে এইভাবে হচ্ছে না ওভাবে করতে হবে। তো ওটা যদি ওদেরকে এক্সপ্লেন করা যায় ভালোভাবে, সেক্ষেত্রে ওরা অনেক ক্ষেত্রেই বুঝতে পারে। তো ওটা আমি এইভাবে যখন থেকে দেখলাম যে না, আমি যদি পার্ট বাই পার্ট ওদেরকে দেখিয়ে কাজগুলো করতে পারি, সেক্ষেত্রে ক্যান্সেলেশন রেশিওটা অনেক কমে যাচ্ছে। তারপর থেকে আমি তাই করি। তারপরে অর্ডার ডেলিভার করার আগে আমি ফুল একটা হচ্ছে স্ক্রিনশট নেই, যেটা ওয়েবসাইট হোক যেটাই হোক, বা হচ্ছে একটা লুম ভিডিও, যেটা আপনারা শিখিয়েছিলেন যে অর্ডার করার আগে লুম ভিডিও করে সবকিছু এক্সপ্লেন করে অর্ডারটা ডেলিভারি করতে হবে। তো ওটাও আমি ফলো করি যে হচ্ছে চেষ্টা করতে। তো এইভাবে কাজটা করলে যেটা হয়, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন স্কিলটাও ডেভেলপ হয়, ক্লায়েন্টের একটা ট্রাস্টও গেইন করা যায় যে না, ওকে দ্বারা কাজ আমার হবে। তো ওইভাবে ক্লায়েন্টের সাথে রেগুলার কমিউনিকেশন করলে ক্লায়েন্টটাও দেখা যাবে যে অনেক ক্ষেত্রে রেগুলার ক্লায়েন্টেই কনভার্ট হয়ে যায়। এভাবে আসলে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা উচিত। রাইট। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, আমরা মানে যে অর্ডারটা ধাপ করে ডেলিভারি না করে, বিশেষ করে ফাইবারের ক্ষেত্রে, মানে এট দ্য এন্ড কমিউনিকেশন, যেটা সাদিয়া বললো, যে কমিউনিকেশনের এন্ডে ক্লায়েন্টের কাছ থেকে পারমিশন নিলাম, এভরিথিং ইজ ওকে, নাও ইউ ক্যান ডেলিভার। হতে পারে আমার একটু সময় বেশি লাগতেছে, আমি টাইম এক্সটেনশন রিকোয়েস্ট দিয়ে টাইম এক্সটেন্ড করে নিব, কিন্তু আসলে ক্লায়েন্টের কাছ থেকে ফাইনাল গো কল পাওয়ার পরে আসলে ডেলিভার করা উচিত। সেক্ষেত্রে আসলে একটা ভালো রেটিং বা রিভিউ পাওয়ার চান্স থাকে। আচ্ছা, অনেকে হতাশ হয়ে যাচ্ছে, সুমন রানা
ওয়েব ডিজাইন নিয়ে কাজ করতেছে, মাঝে মধ্যে হতাশ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এটা একটা কমন ফ্যাক্ট ফ্রিল্যান্স মার্কেট প্লেসে। জেনারেলি আমরা 2017, 18, 19 বা 20 পর্যন্ত যারা মার্কেট প্লেসে স্টার্ট করছে, যে যেমন সাদিয়ার ক্ষেত্র ফাইবার ক্র্যাশ চলাকালীন সময় কাজ পেয়ে গেছে। বাট এখন একটু সিনারিওটা ডিফারেন্ট, বিকজ অনেক ফ্রিল্যান্সার কমন কিছু নিশে কাজকর্ম করতেছে। এক্ষেত্রে আসলে 1 নম্বর পয়েন্ট হইতে পারে আমি এমন কিছু স্মল কাজ যেটার আসলে কম্পিটিশন কম বেছে নিতে পারি, যেটা আমি একটু আগে বললাম নিশ বেসড কাজ হতে পারে বা ছোট ছোট কিছু কাজ হতে পারে। বড় সার্ভিস না দিয়ে ছোট কিছু পার্সিয়াল সার্ভিস বা এরকম কিছু সার্ভিস দিতে পারি। আর সাদিয়া যেটা বললো শুরুতে, সোশ্যাল মিডিয়া থেকে যদি আমরা কিছু ক্লায়েন্ট গ্র্যাব করতে পারি, কিছু পেমেন্ট আসবে, এই হতাশাটা কেটে যাবে, আস্তে আস্তে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট র্যাঙ্ক করবে। আচ্ছা সাদিয়া, তো এজেন্সির ব্যাপারে চলে আসি। উই হ্যাভ এ গ্রেট এজেন্সি, 12 জন মেম্বার আসলে ভার্চুয়ালি কাজ করতেছে, এবং একটা এজেন্সির ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট টাইম, এবং আস্তে আস্তে দেখা যাবে যে তোমরা সামনে হয়তো বা ফিজিক্যাল ফরমেশনে আসতেছো বা হাইব্রিড ফরমেশনে আসতেছো, 15 দিন অফিসে এসে কাজ করবে বা 15 দিন বাসা থেকে কাজ করবে বা ফুল টাইম অফিস করবে। সো এই এজেন্সির ক্ষেত্রে তোমার কাছে কি কি জিনিস ইম্পর্টেন্ট মনে হয়, বা একটা এজেন্সি যারা করতে চাচ্ছে, অর্থাৎ আমাদের দুটো সিনিয়রও দেখা যায়, অনেক ভালো ফ্রিল্যান্সার, টপ রেটেড ফ্রিল্যান্সার, সে পছন্দ করে নিজের হাতে কাজ করবে, অন্য কারো কাজ তার পছন্দ হয় না, কাউকে শিখাই দিয়ে সে মনে করে এটা তো আমি তার আগেই করে ফেলাবো, ঠিক আছে, যার কারণে আসলে তার টিম বিল্ড আপ হয় না। আবার অনেকে হচ্ছে আস্তে আস্তে দেখা যায় অনবোর্ড করতেছে মানুষজনকে, ছোট ছোট কিছু কমন কাজ মানুষজনকে দিয়ে দিয়ে রেডি করতেছে, এবং একটা সময় দেখা গেল যে তার টিম রেডি হয়ে যাচ্ছে, তখন সে শুধু কমিউনিকেশন করতেছে এবং টিম মেম্বাররা আসলে তার কাজ করতেছে। সো এই দুটা জিনিসই দেখা যায়। সো হোয়াট ডু ইউ প্রিফার, এই দুটো ফরমেশনের মধ্যে তোমার কাছে কোনটা ভালো লাগে বা কেন করা উচিত? বা এই ক্ষেত্রে যারা আসলে এজেন্সি ওন করতে চাচ্ছে, সেক্ষেত্রে টিম হায়ারিং এর ক্ষেত্রে বা কাজ, যেমন ভার্চুয়ালি আমি নিজে দেখছি যে আমি ভার্চুয়ালি একটা কাজ দিছি, আমি তো জানি কাজ দিছি, ও আমাকে দিয়ে দিবে টাইমলি, 2 দিন পরে গিয়ে জিজ্ঞেস করলাম, বলে ভাই আমি তো ভুলে গেছি, কাজটা করিনি। এটা কিন্তু আমার অ্যাকাউন্টের একটা ইম্প্যাক্ট, প্রফেশনালিজমটা নাই, বা সে আসলে জিনিসটাকে অনেক সিলি মনে করছে। এই জায়গাগুলো তুমি ভার্চুয়ালি কিভাবে হ্যান্ডেল করো, বা একটা টিম ফরমেশন করার জন্য একটা ওভারঅল গাইডলাইন যদি সবাইকে দিতা। আচ্ছা, ফার্স্টে যখন আমি কাজ শুরু করি তার কিছুদিনের মধ্যে আমার কাছে মনে হয় যে আমি একা এতগুলো কাজ করতে পারবো না, আমার কিছু লোক প্রয়োজন। তো যেটা হয়, আমার হাজবেন্ডের সাথে আমি কথা বলি যে আসলে একা একা আমি পারতেছি না, আমার কিছু লোক দরকার। তখন ও আমাকে সাজেস্ট করে যে আচ্ছা ঠিক আছে, যেহেতু এখন পর্যন্ত তুমি কোনো জবে ঢুকো নাই, তাহলে একটা কাজ করা যায়, আমরা একটা অফিস স্পেস নেই। তো অফিস স্পেস নেওয়ার পরে আমরা হচ্ছে কিছু লোক নেই, লোক নেওয়ার ক্ষেত্রে তারপরে তাদের দ্বারা কাজ করে। তো লোক নেওয়ার ক্ষেত্রে যেটা ফার্স্টে আমাদের ভুল হয়েছিল, যেটা আসলে আসলে বলতে আসলে বলাটাই আসলে উচিত আমার কাছে মনে হয়, যেটা হচ্ছে আমরা শুরু করি হচ্ছে কাছের কিছু ফ্রেন্ড বা হচ্ছে পরিচিত কিছু মানুষ দ্বারা। তো ওরা আসলে স্কিলড ছিল না খুব বেশি, দেখা গেছে যে আমিও স্ট্রাগলিং, ওরা আরো বেশি স্ট্রাগলিং। তো সেক্ষেত্রে যেটা সমস্যা হয়েছে যে আমার বা আমার হাজবেন্ডেরও এত টাইম ছিল না যে আমরা শিখাবো তারপর করাবো। তো দেখা গেছে যে এক্ষেত্রে আমাদের ফেলিওরটা অনেক বেশি হাই ছিল। তো তারপরে একটা টাইমে গিয়ে 2022-এর শুরুর দিকে বা হচ্ছে মাঝামাঝি অবস্থায়, তখন আমার হাজবেন্ড বলে যে দেখো সাদিয়া, এভাবে করলে তোমার হচ্ছে ফাইবার প্রোফাইলও থাকবে না, তোমার কোনো কিছুই থাকবে না। তো তুমি একটা কাজ করো, আপাতত এটাকে কিছু দিনের জন্য ক্লোজ করো, নইলে এটা তুমি আমরা যাদেরকে নিয়েছি আমাদের ভুল ডিসিশন হয়েছে। কারণ দেখা গেছে যে আমার ক্লায়েন্ট, আমার রেগুলার ক্লায়েন্ট ছিল একজন, ওর ইনস্টাগ্রাম পেজের কাজ ছিল, আমি একজনকে দিছি কাজটা। তো সে কি করছে, ওর ইনস্টাগ্রাম পেজটাই ডিলিট করে ফেলছে, মানে স্প্যামিং করে, মানে বিভিন্ন পেজে দিছে, বুস্টিং করছে, ওর পেজটাই চলে গেছে। তো ওই ক্লায়েন্টেরও একটা বড় সড় ক্ষতি হয়েছে আমার জন্য। তো তারপরে আমার নিজের কাছেও খারাপ লাগছে যে ও একটা এস্টাবলিশড, ওর মানে ইনস্টাগ্রাম থেকে মেইনলি বিজনেসটা ছিল। তো ওইটা যাওয়ার পর আমার কাছে খুব খারাপ লাগতে থাকে যে আসলে আমার এটা আসলে উচিত হয়নি। পরে আমার হাজবেন্ড আমাকে বললো যে দেখো, এখন এটা যদি অফ না করো, আমরা নিজেরাই চেষ্টা করি সবকিছু, মানে স্কিল আমাদেরও ল্যাকিংস ছিল, যে জন্য হয়তো এটা আমরা খেয়াল করতে পারিনি। তো আগে নিজে সবকিছু শিখি, বা যতটুকু না শিখলেই হবে না, বা অন্য কাউকে মনিটর করতে পারবো না, তার আগে আমরা লোক না নিই। তো তারপরে আমিও চিন্তা ভাবনা করি যে ও যেটা বলতেছে আসলে ঠিকই বলতেছে। তখন আমি আসলে বলি যে আসলে আমার দ্বারা হচ্ছে না, আমি আসলে তখন ক্লোজ করে দিই। ক্লোজ করার পরে আবার হচ্ছে আমি শিখতে থাকি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমি আসলে যেটা আমার কাছে মনে হয় যে যে কোনো কাজ কাউকে দিয়ে করানোর আগে ওই বিষয়টা নিজের জানা খুবই দরকার। সেটা গুগল অ্যাডস হোক বা ওয়েবসাইট ডিজাইনিং হোক বা যে কোনো কাজ হোক, মোটামুটি অ্যাটলিস্ট বেসিক নলেজ থাকা উচিত। একদম না জেনে কাউকে হায়ার করে ফুল ট্রাস্ট করে কাজ করানোটা উচিত না।
ভেরি তো ট্রু। তারপরে আমি মোটামুটি শিখি সবকিছু। শেখার পরে এখন আমি ১ম এ যেটা করেছি যে, যে কাজ পারে প্রপার জেনে বুঝে তারপরে আসলে আমি লোক নিছি এবার। এখন মোটামুটি সবাই স্কিলড এবং যাকে যে কাজটা আমি দিচ্ছি, এখন আমিও যেহেতু মোটামুটি জানি, বুঝি বা আমার হাসব্যান্ডও অনেক কিছু জানে, আমার থেকে বেশি জানে। তো দেখা যায় যে আমরা প্রপার মনিটর করতে পারি যে আর যেটা হয় প্রপার কমিউনিকেশন থাকতে হয়। দেখা যায় যে মেসেজ দিলে বা ইমেইল করলে রিপ্লাই পাওয়া যায় না। টিম মেম্বার থেকে ফোন দিতে হয়, ভাই কি করছেন, হয়েছে কি না, বা আমার ডেডলাইন যদি ২ দিন থাকে আমি ওকে বলি আমার ডেডলাইন আজকে, এটা না করলে হয় না। দেখা যায় যে ওরা বলে যে আচ্ছা ২ দিন সময় আছে, করবো না আস্তে ধীরে। করবো। আমি ওকে বলি আমার আজকেই লাগবে, আমাকে আজকে করে দেয়। পরে দেখা যায় যে ও একটু প্রেশারাইজ ফিল করে, ও করে দেয়। তখন তো এই গিয়ে করে ক্ষেত্রে দেয়। হ্যাঁ, তখন দেখা যায় যে ক্লায়েন্টেরও যদি কোনো চেঞ্জেস থাকে বা ওরও যদি কোনো আ প্রবলেম ফেস করে যে না এটা এইভাবে না এইভাবে হবে, তখন আমরা আরো টাইম পাই ওটাকে মানে চেঞ্জ করতে বা আপডেট করার জন্য। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা স্যালারি বেস কাজ করতেছে তারা নাকি প্রজেক্ট বেস? এখানে অনেকের কমপ্লেক্স কিছু মতামত আছে, যে কেউ স্যালারি বেস পছন্দ করে, আবার কারো থিঙ্কিং হচ্ছে আমি স্যালারি বেস কাজ করতেছি, মানে যারা ওয়ার্কিং এন্ডে আছে তারা চিন্তা করে আমি স্যালারি বেস কাজ করতেছি, আজকে মাসে ১০টা ওয়েবসাইট উঠাই, ১৫টা ওয়েবসাইট উঠাই, আই উইল গেট দ্য সেম পেমেন্ট। দ্যাটস আ ওয়াই তার আসলে কাজের স্পিডটা কমে যায়। তো এক্ষেত্রে তুমি প্রজেক্ট বেসিস নাকি স্যালারি বেসিস নাকি দুইটার মিক্সিং করে কাজ করাচ্ছ? না, এক্ষেত্রে আমার হচ্ছে একটা সবসময় তো সেম অ্যামাউন্ট এর কাজ থাকে না রাইট। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। তখন যেটা দেখা যায় যে আমি একটা মিনিমাম রেঞ্জ ওদেরকে সেট করে দিয়ে রাখছি। দেখা যায় ওরাও স্টুডেন্ট। আমি যেটা ফেস করে আসছি যে এটা আমার ক্ষেত্রে হয় যে ওরা অনেক কিছু আমি ফেস করছি যে আমি একটা কাজ করব বা আমি ওকে হেল্প করতেছি। আমি একটা এজেন্সির সাথে আছি, আমার কোনো বেনিফিট হচ্ছে না। তো দেখা যাবে যে ওরা অন্যদিকে মুভ করার ট্রাই করবে। যেহেতু ওদেরকে আমার প্রয়োজন বেশি ওদের থেকে। তো ট্রু। আমি চেষ্টা করি ওদেরকে একটা হচ্ছে রেঞ্জের মধ্যে রাখতে, যে আমার এইটুকু রেঞ্জেরই দরকার। আর তারপরে হচ্ছে বাকিটা যে যদি প্রজেক্ট হয় লাইক হচ্ছে $১০০ একটা প্রজেক্ট, আমি চেষ্টা করি ওদেরকে 60% দিয়ে দেওয়ার। যে 60% তুমি একটা কাজ করছো, এটার থেকে 60% আমার এই হইছে। ওই আমার 20% থাকুক, 20% হচ্ছে ওদের সেলারিতে আমি রেখে দেই। যে বুঝতে পারছি। পরের মান্থে আমি সেলারি যাতে দিতে পারি যদি আমার কাছে কাজ নাও থাকে। চমৎকার, চমৎকার। জাহাঙ্গীর শেখ একটা কোয়েশ্চেন করছে ভাই, ওই যে গিগ র‍্যাংক হারানোর পর হাউ ইউ অ্যাকচুয়ালি ওভারকাম, কিভাবে আসলে ওই জায়গাটা থেকে বের হইছো বা কতদিন সময় লাগছে? আসলে এটা ফিক্স টাইম না যে কখন এটা ঠিক হবে, এটা আসলে ডিমোটিভেটও করে দেয় অনেক বেশি। আবার হচ্ছে একটা হয়তো অপরচুনিটিও করে দেয় অনেক কিছু শিখার। যেহেতু যখন আমি কাজ শুরু করি মেইলচিম্পের ডিজাইন আমি খুব বেসিক ডিজাইন পারতাম। কারণ হচ্ছে যখন আমরা কোর্স করি এত লিমিটেড টাইমের আসলে সবকিছু শেখানোও সম্ভব না আর সবকিছু শেখাও সম্ভব না। তো দেখা যায় যেত যে অনেক কমপ্লিকেটেড ডিজাইন আসতো আমি পারতাম না করতে। তখন যখন হচ্ছে আমার গিগের র‍্যাংক হারায় যায় তখন আমি চিন্তা করি যে না আমাকে শিখতে হবে আগে ভালো করে। তখন আমি দেখলাম যে ফাইবারে আমার এই নিশে কে কাজ করতেছে আমি ওদেরকে দেখি। ওরা কিভাবে ডিজাইন করে, এটা অনেকে বলবে কপি করতেছি, কপি না, জাস্ট আমি শেখার জন্য যে ওরা কি টাইপ কাজ করে হচ্ছে ক্লায়েন্টের থেকে স্যাটিসফ্যাকশন গেইন করতেছে। লাইক হচ্ছে টিয়া আপু কাজ করতেছে অনেকদিন যাবত ইমেল মার্কেটিং এ, আমাদের স্বর্ণা আপু আছে অনেক ভালো কাজ করে। তারপরে সানজানা মুন নামে একজন আছে, ও অনেক ভালো কাজ করে। আমি দেখলাম যে ওরা আসলে কিভাবে কাজ করতেছে, যে ওদের ডিজাইনের স্ট্রাকচারটা কেমন, এটা দেখলাম। তারপরে অনেক নতুন টুলস তখন আসতে শুরু করে, যেমন হচ্ছে ক্ল্যাভিও আমি শিখতে থাকি। তারপরে হচ্ছে আরো অনেকগুলো ছিল, সেন্ডেন ব্লু ছিল, অনেক কিছু ছিল যেগুলো আমি আস্তে আস্তে জানতে শুরু করি যে টুলস গুলো কিরকম। পাশাপাশি যেটা করি যে আমি একটা পোর্টফোলিও, যেহেতু আমাদের কোর্সের সময় ভাইয়ারা একটা পোর্টফোলিও রেডি করতে বলে, বিহেন্সে বলেন বা হচ্ছে অন্য একটা প্ল্যাটফর্মে বলেন, যেটা রেডি করতে বলে, ওখানে আমি হচ্ছে যে কাজগুলো প্র্যাকটিসের জন্য করতেছি ওগুলো আপলোড করতে থাকি এবং ওগুলোই হচ্ছে শেয়ার করতে থাকি সোশ্যাল মিডিয়াতে। তো দেখা যায় আবার হচ্ছে আমি একটা নতুন কাজ করছি, আমার ক্লায়েন্টের কাছে অনেকদিন আগে আমি হচ্ছে ওই ক্লায়েন্টের একটা কাজ করছি, ওকে একটা মেসেজ দিই আমি যে এই টাইপের নতুন ডিজাইন আমি শিখছি, তোমার যদি লাগে ইন্টারেস্টেড হও তাহলে আমার সাথে যোগাযোগ করো। তো দেখা গেছে যে ২-১ জন আমার সাথে কমিউনিকেট করছে। আবার হচ্ছে যেটা হয় আবার অনেকেই আছে নতুন স্কিল, যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমি শিখি। তো তখন দেখা গেছে যে আমি আমার একটা ক্লায়েন্ট ছিল, ও হচ্ছে হ্যান্ডিক্যাপ বিজনেস করতো, মানে পার্কিং এর পারমিটের একটা বিজনেস ওর। তো
তো ওকে আমি বলি, অ্যাপ্রোচ করি যে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখছি, এই যে আমার সার্টিফিকেট, এখন আমি তোমাকে হেল্প করতে পারবো। তো ও আমাকে ট্রাস্ট করে, যেহেতু আমি ওর সাথে কাজ করছি এর আগে, তো আমাকে ট্রাস্ট করে একটা মান্থলি ও আমার সাথে একটা ডিলে যায়। তো তখন থেকে দেখা গেছে ওরও সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো আমরা করতে থাকি। তো এভাবে আসলে ক্লায়েন্ট, পুরাতন ক্লায়েন্ট থেকেও গিগ র্যাঙ্ক আপ করা যায়। আবার হচ্ছে দেখা যায় সোশ্যাল মিডিয়া, অনেক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া থেকে অনেকে আসে ফাইবার, এটাতেও গিগ গুলো অনেক লেভেল আপ হয়। ট্রু, ভেরি ট্রু। আচ্ছা, ইমেল মার্কেটিং এর ফিউচার কেমন এটা আমি একটু বলি। আমরা যে কোনো বিজনেস যখন রান করি, সেটা সার্ভিস বেসড হোক বা প্রোডাক্ট বেসড হোক, আমরা বাংলাদেশিরা আসলে এখনো ইমেইলে ইউজ টু না। বাট বাইরের কান্ট্রিতে প্রত্যেকটা মানুষের বিজনেস ইমেল যদি মানে ফলো আপ করা, সে প্রত্যেকদিন সকালবেলা মাস্ট তার ইমেলে ঢুকবে। এবং সেক্ষেত্রে তার পরিচিত কিছু সাইট, যেমন একজন রেস্টুরেন্ট ওনার, আমি একটা রেস্টুরেন্টের সফটওয়্যার বানাইলাম বা কিছু একটা তৈরি করলাম, বা আমি রেস্টুরেন্টের ফ্লায়ার ডিজাইনার, তো তার একটা ল্যাকিংস আছে, ধরা যাক তার কোনো সফটওয়্যার নাই পজ সিস্টেম, তো আমার একটা সফটওয়্যার আছে। তখন আমি যদি ওকে অ্যাপ্রোচ করি যে তুমি আসলে ফ্রি ট্রায়াল ব্যবহার করতে পারো, বা এই সফটওয়্যার এই জিনিস আছে, বা একটা ছোট কোম্পানি এমপ্লয়ি ম্যানেজমেন্ট একটা সফটওয়্যার তৈরি করলাম, বা ধরা যাক আমাদের একটা কোর্স করছে, আরেকটা কোর্সের জন্য আমি মেইল করলাম, তো এই যে এই ব্যাপারটা এটা রেগুলার বেসিস চলতে থাকে। বিশেষ করে অফারগুলোতে, লাইক ব্ল্যাক ফ্রাইডে অফার, বা নতুন কোনো একটা প্রোডাক্ট যখন আসে, নতুন কোনো একটা সার্ভিস যখন লঞ্চ হয়, বা কোনো একজন একটা প্রোডাক্ট পারচেজ করছে, রিলেটেড আরো কিছু প্রোডাক্টের ইমেল, এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। সো আমার মনে হয় এটার ফিউচার আসলে খুবই ভালো, এবং এটা চলতে থাকবে বাইরের কান্ট্রিতে বিশেষ করে। এবং বাংলাদেশে এটা এখন আস্তে আস্তে পপুলার হচ্ছে, প্রত্যেকটা পারচেসের পর কিন্তু আমরা একটা ইমেল রিসিভ করি। সো আমাদেরও আসলে অভ্যাস চেঞ্জ হচ্ছে। আচ্ছা, সো মার্কেট প্লেসের বাহিরে একটা কোশ্চেন আসছিল, সোশ্যাল মিডিয়ার মার্কেটিং এর ক্ষেত্রে কোন কোন সোশ্যাল মিডিয়াগুলো তুমি আসলে একটু এমফাসিস করো, বা কোন কোন সোশ্যাল মিডিয়া তোমার পছন্দের সোশ্যাল মিডিয়া? আচ্ছা, এক্ষেত্রে আমি যেটা বলবো, লিঙ্কডিন অনেকটা হচ্ছে প্রফেশনালদের জন্য অনেক ভালো একটা প্ল্যাটফর্ম। এখান থেকে আসলে আপনি অনেক কিছু শিখতেও পারবেন, এবং আপনি কি শিখতেছেন সেটাও শেয়ার করতে পারবেন। এখন এখানে অনেক ধরনের মানুষ থাকে, শুধু যে বাংলাদেশি মানুষ তা না, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ থাকে। ওরাও দেখতে থাকে যে আসলে নতুন ট্রেন্ডে কি হচ্ছে, বা আমার কোম্পানিতে এই লোক আছে, আমার এই লোকও লাগতে পারে। তো ওভাবে ওরা অনেক সময় হায়ার করে। পাশাপাশি আমি যেটা করেছি, বিহ্যান্সে এখন হচ্ছে যেটা হয়, ফ্রিল্যান্সার টাইপের একটা অ্যাকাউন্ট ওপেন করা যায়। ওখানে হচ্ছে কাজের ডেসক্রিপশন লেখা যায়, কাজ আসুক না আসুক ওপেন করে রাখে নিজের ইনফরমেশন, বা আমি কি কি কাজ করছি সেটা অন্তত দিয়ে রাখাটা বুদ্ধিমানের কাজ আমি মনে করি। পাশাপাশি যেটা হয় যে আপনার ক্লায়েন্ট যারা হচ্ছে, আমি যেহেতু ইমেল মার্কেটিং এ কাজ করি, তো দেখা যায় যে ক্লায়েন্ট অনেক সময় অনেকগুলো ইমেল লিস্টও আমাদেরকে দেয়। তো আমি যেটা করি, আমি যেহেতু ইমেল মার্কেটিং করি, এখন আমি যদি নিজের মার্কেটিং নিজে না করি তাহলে তো হবে না। তো আমি দেখা যায় আমি আমার সার্ভিস লিখে, বা হচ্ছে আমি এই কাজ পারি, তো এটা লিখে যারা মানে নর্মালি আমি ইমেল সেন্ড করি। দেখা যায় যে কিছু কিছু মানুষ ওই ইমেল থেকেও রেসপন্স করে। ইমেল মার্কেটিং যে শুধু এক্সপেন্সিভ তা না, তো ফ্রি অ্যাকাউন্ট থেকেও এটা করা যায়। তো দেখা গেছে আমি একটা ফ্রি, যখন আমি কাজ ছিল না মাঝখানে, তখন আমি এটাই করছি, যে ইমেল করছি ফ্রি অ্যাকাউন্ট থেকে, বিভিন্ন টুলস এর থেকে ইমেল করছি। দেখা গেছে দুই একজন আমাকে ইমেলে রিপ্লাই দিছে, সে তাদের সাথে আমার হচ্ছে মার্কেট প্লেসের বাইরেই কাজ হয়েছে। আচ্ছা আচ্ছা, চমৎকার। জি। আচ্ছা, সো আমরা কথা বলতেছিলাম সাদিয়া বিনতে রিয়া, আমাদের 88 ব্যাচের স্টুডেন্ট ছিল, এবং এখন পর্যন্ত মার্কেট প্লেসে প্রায় 850 কাজ কমপ্লিট করে ফেলছে, ফাইবার এবং আপওয়ার্ক মিলে। তো ফাইবারই ম্যাক্সিমাম কাজ করা তার, এবং প্রায় $35,000 মতো আর্ন করে ফেলছে। সো সাদিয়ার কাছে আরেকটা মজার ব্যাপার, যে কোডবিন বিডি, হাউ অ্যাকচুয়ালি কোডবিন বিডি হেল্পস টু গ্রো ইউর ক্যারিয়ার? আসলে কোডম্যান বিডি না থাকলে তো আমি আসলে ফ্রিল্যান্সারই হইতে পারতাম না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই জন্য ভাইয়া যখন আমাকে বললো যে একটা লাইভে যেতে হবে, সময় আছে কিনা, আমি বললাম যে ভাই আপনি শুধু আমাকে বলেন কখন বসতে হবে, আমি সবসময় ফ্রি আপনার জন্য। এটা কখনোই হবে না, কারণ আমি মনে আছে যখন আমাদের ফাইবার ক্র্যাশ হয়, এটা আমি আগেও বলছি আজকেও বলতেছি, আমার ফাইবার ক্র্যাশের সময় আমি খুব অসুস্থ ছিলাম। তখন কোভিড এর টাইম ছিল মনে হয়, আমার খুব জ্বর ছিল, আমি হচ্ছে ফাইবার ক্র্যাশে ক্লাস করতে পারিনি। আমি আসলে কি করব, পরে ভাইয়া রাত 3টার সময় আমাকে হচ্ছে জুম কলে নিয়ে কিভাবে আমি কি করব, গিগ ইমেজ আমার এখন পর্যন্ত যে গিগ ইমেজ গুলো দেওয়া আছে সব ভাইয়া ক্রিয়েট করে দিয়েছে।
তো আমি আর কি বলবো যে কোডমেন বিডি কিভাবে হেল্প করছে। তারপরে আমি যখন কাজ শুরু করি, ফার্স্ট এর কাজে আমার একটা নক আসে, তখন আমি সাথে সাথে সাপোর্টে যাই। ভাইয়ারাই কমিউনিকেশন আমাকে হেল্প করে করতে, যে এটা এটা লিখো, ওদের কি রিকোয়ারমেন্ট ভালোভাবে বুঝো। তারপরে কাজ করার সময় যদি আমি আটকে যেতাম, যে এখন পর্যন্ত ইনফ্যাক্ট আমি যদি আটকে যাই, হয়তো সবসময় আমি সাপোর্টে ঢুকি না, এখন দেখি যে ভাইয়া ভিডিও দিচ্ছে, ওখান থেকে শেখার চেষ্টা করি, যেহেতু নতুনরা আছে ওদেরও সাপোর্টের প্রয়োজন, এর জন্য আমি ডিস্টার্ব করি না ওখানে গিয়ে। বাট আমার কাছে মনে হয় কোডমেন বিডি এমন একটা প্ল্যাটফর্ম, যদি শুরু করা হয় কোডমেন বিডির সাথে, আমার মনে হয় এন্ড পর্যন্ত ওরা একটা মানে সাপোর্টিভ নেচার, যেটা এটা আসলে অনেক বেশি হেল্প করে স্টুডেন্টদেরকে মানে আগায় যাওয়ার জন্য। থ্যাংক ইউ। লাস্ট পয়েন্ট, নতুন যারা এই সেক্টরে আসতে চাচ্ছে তাদের জন্য ওভারঅল একটা সাজেশন। এক নম্বর হচ্ছে তারা অনেক শর্ট টেম্পার, 3 মাসের মধ্যে আর্ন করতে হবে। নাম্বার 2 হচ্ছে অর্ধেক কোর্স করার পর তার কাছে মনে হয়েছে এগুলো অনেক কিছু, এগুলো আমার দিয়ে হবে না, ব্যাচের অনেকে অনেক কিছু জানে। 3 নাম্বার হচ্ছে আমরা তুমি যেটা ট্রু একটা কথা বলছো, যেটা হচ্ছে আমরা একটা লিমিটেড টাইমের মধ্যে অনেক কিছু দেখাইতে গিয়ে আমরা আমাদেরও কিছু লিমিটেশন থাকে। এই ক্ষেত্রে আরো কিছু স্কিল ডেভেলপের একটা ব্যাপার থাকে, বা মার্কেট প্লেসে আমরা আসলে কাজ করতে গিয়ে এমন এমন ক্লায়েন্ট এমন এমন জিনিস নিয়ে আসে জীবনে আমি শুনিই নেই। তো এই জায়গাগুলো ওভারকাম কিভাবে করবে, বা নতুন যারা এই সেক্টরে আসতে চাচ্ছে তাদের জন্য একটা সাজেশন দিয়ে আমার লাইফটা আজকে শেষ করবো। আচ্ছা, সেটা হচ্ছে প্রথমে যেটা কথা হচ্ছে, ইমেল ফ্রিল্যান্সিং বলেন বা যে কোনো একটা জব বলেন, সেক্ষেত্রে অবশ্যই ধৈর্য অনেক বড় একটা জায়গা। এখন আমি নিজেও অনেক শর্ট টেম্পার, তাই বলে আমি আমার ইমোশনটা যদি হচ্ছে আমার কেরিয়ারের দিকে বেশি প্রভাবিত করতে দেয়, সেক্ষেত্রে আমি আগাতে পারবো না। এমন অনেক ক্লায়েন্ট আছে আমার সাথে খারাপ ব্যবহার করে, তাই কি আমি ওই কাজ বাদ দিয়ে ওটা নিয়ে কাঁদতে বসে থাকলে তো আমার দিন চলবে না, আমাকে তো কাজ করতে হবে। তো ধৈর্য হারা হওয়া যাবে না, অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটিতেও বলেন, সবকিছু স্কুল কলেজ বা হচ্ছে একটা প্রতিষ্ঠান আপনাকে শিখাতে পারবে না। এখন আপনার যেটা প্রয়োজন সেটা আপনাকে রিসোর্স বের করতে হবে, রিসোর্স বের করে আপনাকে নিজে নিজে শিখতে হবে। এখন আমি আগেও বললাম, যেটা হচ্ছে একটা কোর্সে অনেক কিছু আমাদেরকে শেখানো হয়, ওয়েব ডেভেলপমেন্ট, কমার্স, তারপর ইমেল মার্কেটিং, সবকিছুই ভাইয়ারা শেখানোর চেষ্টা করে। অ্যাটলিস্ট বেসিকটা ওনারা তো দেখায় দেয়নি যে কিভাবে কি কাজ করতে হয়। বাকিটা উনাদের অনেক কোর্স আছে ইউটিউবে, তারপরে আরো অনেক 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 কোর্স এখন হচ্ছে, কোর্সের ছড়াছড়ি। তো দেখা যায় যে যারা হচ্ছে ইন্টারেস্টেড, আমার কাছে মনে হয় যারা শিখতে আগ্রহী তারা কখনো থামে না। তো দেখা যায় যে কোনো কিছুতেই, আর নতুন নতুন অনেক টুল সফটওয়্যার বের হচ্ছে, ওগুলা নিয়ে মানে রিসার্চ করতে হবে যে কি হচ্ছে এখন, কি ট্রেন্ডে আছে, এগুলোতে একটু ফলো রাখতে হবে। তো লার্নিংটা কখনো থামানো যাবে না, যতদিন পর্যন্ত আপনি কাজ করবেন বা হচ্ছে বেঁচে থাকবেন, ততদিন পর্যন্ত লার্নিং একটা অনগোয়িং প্রসেস থাকা উচিত আমি বলে মনে করি। কারণ হচ্ছে শুধুমাত্র একটা স্কিল সেট, আপনার কোন স্কিলে আপনি মার্কেট প্লেস থেকে কাজ পাবেন সেটা বলা যায় না। আমি নিজে ভাবছিলাম যে আমার ল্যান্ডিং পেজ থেকে কাজ আসবে, কিন্তু আসে না, আসছে হচ্ছে ইমেল মার্কেটিং থেকে। তো আমাকে পরে লেভেল আপ করা লাগছে, আমাকে শিখতে হয়েছে যে কোনটায় কিভাবে কাজ করতে হবে, বা অন্যদের হেল্প নেন, যারা কাজ করতেছে তাদের হেল্প নেন, যে আমি এটা পারতেছি না, আপু বা ভাইয়া আমাকে দেখা যায়। আমি স্বর্ণা আপুকে অনেক ডিস্টার্ব করছি কাজ করার সময়, আপু আমি এটা পারি না, আমাকে। তো দেখা গেছে যে আমি আটকে গেলে ভাইয়াদেরকেও নক দিতাম, ভাই আমাকে দেখায় দেন। আর কাজ কখন আসবে সেটা বলা যায় না, বাট আমার কাছে মনে হয় অ্যাক্টিভ থাকতে হবে, নিজের স্কিলটাকে ডেভেলপ করতে হবে। এখন সবাই তো সবখানে কাজ পায় না, হয়তো আপনি ফাইবারের কাজ না পান, আপনি আপওয়ার্কে পাবেন, আপওয়ার্কে না পাবেন freelancer.com পাবেন। এগুলা অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে হচ্ছে শিখা মানে কাজ করানোর লোকের অভাব নাই, ইভেন অনেক রিমোট জবেরও অপশন আছে। তো আপনি একটা জায়গা থেকে শিখেন, শিখার পরে আপনার সিভি ডেভেলপ করেন, পোর্টফোলিও ডেভেলপ করেন, আশা করি থেমে থাকতে হবে না। ট্রু, ভেরি ট্রু, থ্যাংক ইউ। আমাদের লাইভ প্রায় শেষ পর্যায়ে, অনেক কমেন্টস আছে যেগুলো আসলে আমরা নিতে পারিনি। আমি আর সাদিয়া চেষ্টা করবো লাইভের পরে মানে রিপ্লাই করার জন্য। আর কারো কোনো প্রবলেম, কোনো ইস্যু, কোনো হেল্পের ক্ষেত্রে সাদিয়া ইজ ওপেন। আই থিঙ্ক ওকে যদি মেসেজ করা হয়, আই থিঙ্ক পজিটিভলি হেল্প করবে। থ্যাংক ইউ সাদিয়া ফর জয়নিং দ্য লাইভ, তোমার অনেক ইম্পর্টেন্ট টাইম থেকে আমাদেরকে না, সময় না, দেওয়ার কোনো জন্য সমস্যা থ্যাংক নেই। ইউ। অ্যান্ড থ্যাংক তোমার ভাইকে নিয়ে অবশ্যই আমাদের অফিসে আসবা, ঘুরে যাবা। ইনশাল্লাহ ভাইয়া যাবো। বেস্ট অফ লাক সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য লাইভ। ইনশাল্লাহ নেক্সট কোনো লাইভে নেক্সট কোনো এলিট ফ্রিল্যান্সারের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে। হাফেজ, আসসালামু আলাইকুম।